উত্তরাখণ্ড। ভারতবর্ষের এই রাজ্যটি প্রতিটি মানুষকে কোথাও না কোথাও কিছু না কিছু দেওয়ার প্রস্তাব রাখে। এই স্থান রহস্যময় পাহাড় আর পুরাণের দেশ। এমন একটি স্থান যেখানে আছে পঞ্চপ্রয়াগ, পঞ্চকেদার ও পঞ্চবদ্রী। প্রাচীনতা আর পুরাণ এর প্রতিটা জায়গায় পবিত্র 4 ধামের যাত্রা শুরু হওয়ার সাথে সাথেই উত্তরাখণ্ড এক আলাদা উৎসবে মেতে ওঠে। আর এইবারে আমি পবিত্র 4 ধাম যাত্রা শুরুর মুহূর্তেই পৌঁছে গিয়েছিলাম বেদ ও পুরাণে উল্লেখিত এই ঈশ্বরের বাসভূমিতে, দেবভূমিতে। এই যাত্রা আমি শুরুই করেছিলাম দেবভূমির অন্যতম প্রবেশদ্বার হরিদ্বার থেকে। আর গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ। হেঁটেছিলাম ডলি যাত্রায়। ভগবান বিষ্ণু মানব সকলের কল্যাণের জন্য দীর্ঘকাল ধরে তপস্যা করেন, আর তার স্ত্রী মা লক্ষ্মী এক বিশাল বদরী গাছের রূপ ধারণ করে ছায়া দিয়ে তাকে আগলে রেখেছিলেন। সেই ভগবান বিষ্ণুর 4 ধামের একটি ধামেও কপাট খোলার দিনেই আমি গিয়েছিলাম। স্থানটির নাম হল বদ্রীনাথ ধাম। আমাদের দেশের সবথেকে পবিত্র নদী মা গঙ্গা 10,200 ফুট উচ্চতায় উত্তরকাশী জেলায় এই গঙ্গোত্রী ধাম। এইখান থেকে কিছুটা দূরে মা গঙ্গার উৎপত্তি স্থল গোমুখ। আমাদের দেশের সবথেকে পবিত্র নদীগুলির মধ্যে গঙ্গা নদীর পরেই যমুনা নদীর স্থান। বন্দরপুজ পাহাড়ের সীমান্তে এই নদীর উৎপত্তি স্থল। মনে করা হয় যমুনা নদীতে পুণ্য স্নান করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এবারে আমি পৌঁছে গিয়েছিলাম সেই যমুনোত্রী ধামেও। আজকের ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই 4 ধামকে। সঙ্গে থাকছে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ ধাম সম্পর্কিত নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। যাত্রাপথ অনুযায়ী উত্তরাখণ্ডের ছোটা 4 ধামকে 2টি ভাগে ভাগ করা যায়। উত্তরকাশী জেলার যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধাম, আর একটি হল কেদারনাথ ও বদ্রীনাথ ধাম। কেদারনাথ রুদ্রপ্রয়াগ জেলার মধ্যে পড়ে, আর চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ ধাম। তবে রুদ্রপ্রয়াগ হয়েই আপনাকে বদ্রীনাথ পৌঁছাতে হবে। প্রথম যাত্রাপথটি হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, তেহরি ও চিনিয়ালিসোর হয়ে চলে যায়। আর দ্বিতীয় রাস্তাটি হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর ও রুদ্রপ্রয়াগ হয়ে যেতে হবে। এই 2টি যাত্রাপথকে শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের সাথে মাঝখানে সংযুক্ত করা হয়। এই যাত্রা আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি দিক দিয়ে শুরু করতে পারেন। যমুনোত্রী ধাম থেকেও শুরু করা যায়, আবার উল্টো পথে বদ্রীনাথ ধাম থেকেও আপনি শুরু করতে পারেন। তবে মনে করা হয় প্রথমে মায়ের দর্শন সেরে তারপর বাবার দর্শন করা উচিত। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমার এবারের গন্তব্য হরিদ্বার। আজকে ধরবো 12369 কুম্ভ এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার সময় দুপুর 1টায়, আর হরিদ্বার পৌঁছাবে পরের দিন বিকেল 3:50 মিনিটে। ট্রেন পথে এখান থেকে হরিদ্বারের দূরত্ব 1535 কিলোমিটার। ট্রেন যদি সঠিক সময়ে চলাচল করে তাহলে 26 ঘন্টা 50 মিনিটে আমি হরিদ্বার পৌঁছে যাব। এই ট্রেনটিতে আমি এবার এসি ইকোনমিতে যাচ্ছি। ভাড়া পড়েছে সব নিয়ে 1654 টাকা। এই ট্রেনের অন্যান্য শ্রেণীর ভাড়া দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এই কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেসে ছাড়ার সময় একই। উপাসনা এক্সপ্রেস সপ্তাহে কেবলমাত্র মঙ্গলবার আর শুক্রবার ছাড়ে। চলে যাচ্ছি স্টেশনের বাইরে। ওখানে না বাইরে বেরোলেই অনেক অটো থাকে। আর যদি মনে হয় যে আপনারা কম আছেন সংখ্যায় পর্যটক, তাহলে ওই যে ব্যাটারি গাড়িগুলো আছে, এই রিক্সা, সেগুলো নিয়ে নিতে পারেন। এমনি রিক্সাও আছে, সেগুলোও নিতে পারেন। যদি অনেক লাগেজ থাকে তাহলে বড় যে অটোগুলো সেগুলো নিয়ে নেবেন, সেগুলো ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেন না পান, যেহেতু ট্রেন কম, এই কুম্ভ উপাসনা দুন তা অনেক সময় কি ট্রেনের টিকিট পাওয়া যায় না, তো তাহলে আপনারা দিল্লি আসতে পারেন। দিল্লি থেকে এখানে চলে আসতে পারেন। দিল্লি থেকে এখানে দূরত্ব ওই 220 কিলোমিটারের মতো। ঘন্টা 5 সময় তো লাগবে। আর হচ্ছে উপায়, এখানে সাহারানপুর বলে একটা জায়গা আছে, সেখানেও আপনারা ট্রেনে করে চলে আসতে পারেন। 66 কিলোমিটার দূরত্ব। অথবা নাজিবাবাদ আসতে পারেন। নাজিবাবাদ ওই 52 কিলোমিটার।
ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে চলে আসতে পারবেন। এখান থেকে একটা ব্যাটারি গাড়ি পেয়ে গেছি, ই রিক্সা। তা স্টেশন থেকে ভাড়া বলছে আমার হোটেল পর্যন্ত। আমার হোটেলটা হচ্ছে ওই মনসা দেবী মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেইখানটাতে। তো 100 টাকা ভাড়া বলছিল, তাই আমি বললাম যে একা আছি, 50 টাকা দিও। হ্যাঁ হ্যাঁ, তা বলছে যে 50 টাকা, আমি একা আছি, 50 টাকা না। বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। হরিদ্বারে আমি ছিলাম হোটেল মানসরোবরে। তবে এখানের আরও বেশ কিছু ভালো এবং বাজেট হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। হরিদ্বারে আমি এই হোটেলটাতে আছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মানসরোবর। এই যে বেডটা দিয়েছে, এটাতে 3 জন, ওটায় 1 জন, এক্সট্রা বেড আছে একটা, 4 জন আরামসে থাকা যাবে। আমি একাই থাকবো। এই টিভি আছে, আয়না আছে, জামা কাপড় রাখার জন্য একটা ব্যবস্থা করেছে, বসার জন্য এখানে অনেকগুলো চেয়ার আছে। আর এই বারান্দাটায় যদি মনে হয় কিছু মিলতে পারেন, এখানটায় দাঁড়িয়ে একটু হাওয়া খেতে পারেন। ওয়েদার ভালো এখন। আর ওই যে দূরে যে ওটা আছে, ওইটা হচ্ছে ওই মনসা দেবী যাওয়ার যে ট্রেকের যে রাস্তাটা, সেটা পরিষ্কার, বরফ আছে, গিজার আছে, ঠিকঠাক, একটা আয়না আছে। এই যাত্রা আপনি হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে শুরু করতে পারেন। মনে করলে একটা দিন হরিদ্বারে আর একটা দিন ঋষিকেশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখে নেওয়া যায়। হরিদ্বার ও ঋষিকেশ খুব সহজে ও কম খরচে কিভাবে ঘুরবেন তার আলাদা করে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। আমি লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরিদ্বার স্টেশনের বাইরেই বাসস্ট্যান্ডের সামনেই আছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে 4 ধাম যাত্রার গাড়ি আপনি বুকিং করে নিতে পারেন। এই কাউন্টারের ডান দিকে আরও অনেকগুলি এই ধরনের ট্রাভেল অফিস আপনারা পেয়ে যাবেন। মনে করলে আপনার হোটেল থেকেও গাড়ির ব্যবস্থা করে নিতে পারেন। আর ডান দিকের রাস্তা দিয়ে সামনে কিছুটা এগোলেই বাসের বুকিং কাউন্টার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে গঙ্গোত্রী ও যমুনোত্রী অথবা কেদারনাথ ও বদ্রীনাথের দর্শন করে ফিরে আসার জন্য খরচ হয় প্রায় 25 থেকে 30,000 টাকার মতো। গাড়িতে 8 জন ভালোভাবে বসতে পারবেন। সুমো, বোলেরো এই ধরনের গাড়ি দেওয়া হয়। আপনারা সংখ্যায় যদি কম পর্যটক হন তাহলে শেয়ার গাড়ি করেও ঘুরতে পারেন। এতে সময় একটু বেশি লাগলেও খরচ কিন্তু অনেক কম হবে। বাসে ভ্রমণের জন্য কেদারনাথ ও বদ্রীনাথ ধামের জন্য অনেক বাস থাকলেও গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের উদ্দেশ্যে খুব কম সংখ্যক বাস হরিদ্বার থেকে রওনা হয়, আর সেগুলি অনেক ভোরের দিকে ছাড়ে। সেই কারণে হরিদ্বার পৌঁছেই অথবা ফোনে আগে থেকে বুকিং করে রাখতে পারেন। ঋষিকেশ ও দেরাদুন থেকেও বাসের সার্ভিস পাওয়া যায়। এই 4 ধাম ভ্রমণ আমি শেয়ার গাড়িতেই করেছিলাম। প্রথম ধাম যমুনোত্রী যাওয়ার জন্য খুব সকালের বাস হরিদ্বার থেকে ধরে নিন। এই ভ্রমণের প্রতিটা স্থানে যাওয়ার জন্য খুব সকালের দিকেই রওনা হওয়া ভালো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও কিন্তু অনেক কমতে থাকে। হরিদ্বার থেকে বাসে দেরাদুন বাসস্ট্যান্ডে আসার জন্য ঘন্টা দেড়েকের মতন সময় লাগে। দূরত্ব 54 কিলোমিটার, ভাড়া প্রতিজনের 110 টাকা। এখান থেকে আপনাকে বারকোট হয়ে পৌঁছাতে হবে জানকী চট্টিতে। বারকোটের দূরত্ব 137 কিলোমিটার। বারকোট পৌঁছাতে আপনার ঘন্টা 5 সময় লাগবে। দেরাদুন থেকে বারকোট পর্যন্ত বাসের ভাড়া 400 টাকার মতো। এই দেরাদুন থেকেই সরাসরি জানকী চট্টি যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। খরচ এক একজনের 500 টাকা। একটি ড্রাইভারের যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি, সব কিছু ভালোভাবে জেনে তবেই বুকিং করবেন। যদি কেবলমাত্র বারকোট পর্যন্ত গাড়ি পান তাতেও হবে। বারকোট থেকে জানকী চট্টি পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। ভাড়া জনপ্রতি 150 টাকা। দূরত্ব 45 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টার মতো। তবে পাহাড়ের জ্যাম কিন্তু বেশ সাংঘাতিক। 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টাও লেগে যেতে পারে। জানকী চট্টিতে গাড়ি বা বাস স্ট্যান্ড যেটি আছে সেখান থেকে বেশ কিছুটা ওপরে GMVN এর একটি ডরমিটরিতে আমার থাকার ব্যবস্থা করেছিলাম। স্ট্যান্ড থেকেই অন্যান্য হোটেলের গা ঘেঁষে ওপরে ওঠার সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়েই এখানে চলে আসা ভালো। না হলে যেখান থেকে যাত্রা শুরু হয় সেই পথ দিয়ে এলে প্রায় 500 মিটার ঘুরে আপনাকে আসতে হবে। GMVN এর থাকা ও খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জলেরও সুবিধা আছে। গুগলে GMVN জানকী চট্টি লিখলেই বিভিন্ন ধরনের বুকিং অপশন আপনারা পেয়ে যাবেন।
এই যে রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটাই সোজা চলে গেছে মন্দিরের দিকে, মা যমুনার যে উৎপত্তি স্থল সেই দিকে। তা পদযাত্রার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 6 কিলোমিটার। 6 কিলোমিটার যাবো, আবার 6 কিলোমিটার আসবো, তা পাহাড়ি রাস্তা একটু কষ্ট তো হবেই। এই যে জায়গাটায় আমি আছি, এই জানকী চট্টি, এর উচ্চতা হচ্ছে 6800 ফুট। আর মা যমুনার যেখানে মন্দির, তার উচ্চতা হচ্ছে 10,804 ফুট। গঙ্গোত্রী আর যমুনোত্রী এই দুটো কিন্তু একই জেলায় পড়ে, যার নাম হচ্ছে উত্তরকাশী। যাত্রা শুরু করে দিলাম। এখন সময় হচ্ছে 7:40। জয় মা যমুনার জয়। এই সামনে থেকে অনেকগুলি ঘোড়াকে একসাথে উঠতে দেখে নিচে নেমে দেখলাম এখানে জেলা প্রশাসনের একটি প্রিপেড বুকিং কাউন্টার করা আছে। বর্তমানে যাওয়া আসার জন্য ঘোড়া ও খচ্চরের ভাড়া 2500 টাকা, আর কেবলমাত্র যাওয়ার জন্য 1310 টাকা। তবে জুলাই মাসের পর থেকে এই খরচ অনেকটা কমে যাবে। এই কাউন্টারে আসার জন্য বাসস্ট্যান্ডের ব্রিজের পাশ দিয়ে একটি আলাদা রাস্তা করা আছে, একটা বোর্ডও দেওয়া আছে। এই সামনে একটা দরজা আছে, এই দরজাটাতে মা যমুনা, যমরাজ আর ভগবান শনির মূর্তি করে দেওয়া আছে। ওই উপরেরটা যেটা আছে, উপরে মা যমুনার বিগ্রহ, ডান দিকে ভগবান শনি, বাম দিকে যমরাজ। আসলে যমুনা, মা যমুনা আর যমরাজ হলো ভাই বোন। এই পিছন দিকে যে কাউন্টারটা আছে, এখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন করে আসবেন, সেই রেজিস্ট্রেশন করে এখানে রেজিস্ট্রেশনটা দেখালে আপনাকে দর্শনের যে টোকেন আছে সেইটা দেবে। ওরে বাবা, ভালোই চড়াই। তা এখানে একটা ব্যাপার দেখুন, আপনি যদি মোবাইলে আনেন পিডিএফটা, মোবাইলটা দেখালে ওরা টোকেন দিয়ে দিচ্ছে। এইবার দেখছি রাস্তা বেশ ভালোই চড়াই দিচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, অনেক খাবারের দোকান আছে, জলের ব্যবস্থা তো আছেই, আর একটা কি বাথরুম টয়লেট যেগুলো আছে সেগুলো যেগুলো সুলভ মূল্যে, সেগুলো নোংরা, আর যেগুলো পয়সা দিয়ে সেগুলো হচ্ছে বেশ পরিষ্কার। এটা হচ্ছে একটা ঘোড়া যাওয়ার রাস্তা, এইটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, ওটা বিকল্প রাস্তা। দেখেন তো কত বয়স্ক মানুষেরা আসছে, আসা যাবে। এবার যাদের অসুবিধা আছে কি করবে তারা? ঘোড়া খচ্চর, ঘোড়াতেও কষ্ট, অত সোজা নয়, ঘোড়াতেও কষ্ট হয়, আমার তো ভয় লাগে। অনেকটা এসে গেছে, আর বেশি দূর নয়, 10:10। 500 মিটার, 500 মিটার। চলো ঠিক আছে, ভালোই উঠছি। আড়াই ঘন্টারও কম সময়ে পৌঁছে গেলাম যমুনোত্রী মন্দিরে। এই যে মন্দির পিছন দিকে।
যমুনোত্রী ধাম থেকে এবার চলুন গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। এর জন্য উল্টো পথে প্রথমে ফিরে যেতে হবে বারকোট, তারপর বারকোট থেকে নতুন রাস্তা ধরে ধারাসু হয়ে উত্তরকাশী। জানকীচট্টি থেকে উত্তরকাশীর দূরত্ব 123 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টার মতো। খুব সকালে জানকীচট্টি থেকে উত্তরকাশী যাওয়ার জন্য বাস ছাড়ে, সেটা ধরে নিতে পারেন, অথবা শেয়ারে 150 টাকা দিয়ে বারকোট, তারপর সেখান থেকে ধারাসু হয়ে অথবা গাড়ি পেয়ে গেলে সরাসরি উত্তরকাশী চলে আসতে পারেন। আমি বারকোট থেকে 300 টাকা দিয়ে সরাসরি উত্তরকাশী এসে পৌঁছেছিলাম। আমি এখন আছি উত্তরকাশীতে। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের আগে উত্তরকাশীতে অনেক বাড়ি আছে, অনেক হোটেল আছে, আর তার ঠিক সামনেই হচ্ছে ভাগীরথী নদী। এই যে উত্তরকাশী, এই উত্তরকাশীর উচ্চতা কিন্তু খুব বেশি নয়, 3800 ফুট। তা ঠান্ডা কিন্তু সেইভাবে নেই। কিন্তু গঙ্গোত্রী আমি যে যাচ্ছি, গঙ্গোত্রীর উচ্চতা কিন্তু অনেক, 10,200 ফুট। সেই কারণে শীতের জামা কাপড় নিয়ে তারপর রওনা হবেন, নাহলে কিন্তু বেশ ঠান্ডা লাগবে। এই হোটেলটায় আছি। এই হোটেলটার যিনি মালিক, তার মেইন হোটেলটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। মানে এখান থেকে সামনের দিকে যদি আমি 600 মিটার 700 মিটার হাঁটি, তাহলে টানেল, সেই টানেলটাকে পার করলেই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে বাস যায়। আর বিভিন্ন হোটেল আছে। তো ওই চত্বরে আমরা কালকে রাত্রিবেলায় খুঁজছিলাম, তো ওখানে পাইনি। তো ওখানেই একজন মালিক, হোটেল আম্বার, তিনি আমাদের এই হোটেলটা ঠিক করে দিয়েছেন। তা হোটেলের খরচ হচ্ছে 1400 টাকা। কিন্তু এইটা যদি 1000 টাকার মধ্যে হতো তাহলে ভালো হতো, কিন্তু রাত্রিবেলায় কালকে আর দরদাম করার সুযোগ পাইনি, সেই কারণে আমরা এই হোটেলটা নিয়েছিলাম। তবে হোটেলটা ভালো, নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে উত্তরকাশী থেকে সরাসরি সেই দিনই গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে রওনা হতে পারেন, অথবা সেই দিনটা উত্তরকাশীতেই রাত্রিবাস করে বিশ্বনাথ মন্দির, হনুমানজির মন্দির আর ভাগীরথী নদীর তীরের বিভিন্ন সুন্দর ঘাটগুলি পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। মেইন বাস স্ট্যান্ড থেকে খানিকটা দূরে এই মন্দিরগুলি। বাস স্ট্যান্ডের কাছে এসে যে কোনো মানুষকে বললেই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধামের দূরত্ব মাত্র 99 কিলোমিটার। ঘন্টা 4 মধ্যেই পৌঁছে যাওয়া যায়, তবে বেশিরভাগ দিনই রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে অনেক সময় লাগে। 10 থেকে 12 ঘন্টা আপনি ধরে চলুন। অত্যাধিক ট্রাফিক থাকার কারণে এই 4 ঘন্টার রাস্তা আমি 24 ঘন্টায় পৌঁছেছিলাম। এখানে একটা শেয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে গাড়ি নিলাম, 300 টাকা করে ভাড়া, আমাদেরকে গঙ্গোত্রী নিয়ে যাচ্ছে, কিন্তু কখন পৌঁছাবো জানি না। एशिया तरफ क्या चल रहा है? ये भगदड़िया है, ये तो वैसे ये तो ये निकल जाएंगे। সারা দিন আর সারা রাত আমরা গাড়িতেই বসে থেকেছিলাম। এদিকে রাস্তায় কপালে খাবারও তেমন একটা জুটল না। অবশেষে ভোর 6টা নাগাদ এসে পৌঁছালাম গঙ্গোত্রী ধামে। আমি এখন আছি গঙ্গোত্রীতে। এই যে পিছন দিকে দেখছেন টুরিস্ট রেস্ট হাউস GMVN এর, এখানে আমি ছিলাম। তা আমি একটা ডরমিটরি বুকিং করেছিলাম, 560 টাকা আমার খরচ পড়েছিল। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা এখানে বিভিন্ন রকম আরও রুম আছে, সুযোগ সুবিধা আছে, সেই রকম ভালো রুমও আপনারা নিয়ে নিতে পারেন। গুগলে ওই GMVN গঙ্গোত্রী সার্চ করলে প্রথমেই GMVN এর এই অপশানটা দেবে। তারপরে আপনারা আপনাদের সুবিধা মতন আপনারা বুকিং করবেন, যেরকম আপনাদের পছন্দ হয় রুম সেইগুলো আপনারা বুকিং করবেন। আর আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বক্সে সেটা চেক করে সেই লিঙ্ক থেকেও বুকিংটা করে নিতে পারেন। গঙ্গোত্রী মন্দিরে পর্যটকদের কোনো রকম ট্রেক করতে হয় না। দর্শনের লাইনও খুব একটা লম্বা নয়। যমুনোত্রী এবং গঙ্গোত্রী এই দুই ধামেই লাইন খুব একটা দীর্ঘ হয় না। আমার GMVN এর রেস্ট হাউসের বাম দিকে কিছুটা গেলেই সূর্যকুণ্ড, আর ডান দিকে কিছুটা গেলেই পাণ্ডব গুহা। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এগুলো দেখে নেবেন।
গঙ্গোত্রী থেকে আজ রওনা হচ্ছি কেদারনাথ ধামের উদ্দেশ্যে। প্রথমে একই রাস্তা ধরে ফিরে যেতে হবে উত্তরকাশী, তারপর সেখান থেকে শ্রীনগর বা আরও একটু এগিয়ে রুদ্রপ্রয়াগ চলে গেলেও হবে। তবে রুদ্রপ্রয়াগের থেকে শ্রীনগর অনেক জমজমাট এলাকা। দুটি জায়গা থেকেই সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার বাস ও শেয়ার জিপ পাওয়া যায়। উত্তরকাশী থেকে রুদ্রপ্রয়াগের কাছে তিলবাড়া হয়ে সোনপ্রয়াগ পর্যন্ত আসতে 8 থেকে 9 ঘন্টা আপনার সময় লেগে যাবে। দূরত্ব 227 কিলোমিটার। সকাল সকাল বের হলে একদিনে করে নিতে পারেন। তবে যদি মনে করেন তাহলে রুদ্রপ্রয়াগ বা শ্রীনগরে বিশ্রাম নিয়ে পরের দিন ধীরে সুস্থে চলে আসুন সোনপ্রয়াগে। যদি বাসে করে শ্রীনগর বা রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগ পর্যন্ত আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 350 থেকে 400 টাকার মতো। এই দেখুন, এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। আর এখান থেকে ওই 1 কিলোমিটার দূরে হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। তো যারা বাসে আসবে তাদের সীতাপুরে নামতে হবে। গাড়ি মানে বাস এখানে আসার কোনো অনুমতি নেই। এখানে ওই পার্কিংয়ে ছোট গাড়ি 4 চাকা যেগুলো আছে সেগুলো এখানে থাকবে। তা সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দূরত্ব ওই 3 কিলোমিটারের মতো। আর সোনপ্রয়াগ থেকে আবার গৌরীকুণ্ড যাওয়া যায়। তা গৌরীকুণ্ড হচ্ছে 5 কিলোমিটার। তা আমরা হচ্ছে যাই গৌরীকুণ্ডতেই চলে যাই। গৌরীকুণ্ড যদি না যাই তাহলে কি হবে, সকালবেলা না এখানে জিপের একটা বড় জ্যাম হয়, যার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নষ্ট হয়। তা আমরা ভাবছি ওই সময়টা আমরা নষ্ট করব না, আমরা সকালবেলা একেবারে গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করে দেবো। দেখুন, যদি ভালো হোটেলের কথা বলেন তাহলে আমি বলবো যে সোনপ্রয়াগ আর গৌরীকুণ্ড এই দুটো জায়গায় কিন্তু ভালো হোটেল পাওয়া যায় না। যদি ভালো হোটেল খোঁজেন তাহলে আপনারা গুপ্তকাশী, ফাটা, শেরশি, সীতাপুর, রামপুর এই জায়গাগুলোতে হোটেল নেবেন। আর এই দিকটাতে মানে পাওয়া যায়, তবে অতটা ভালো হয় না। আমরা ওই গৌরীকুণ্ড আসার জন্য জিপ নিয়েছিলাম সোনপ্রয়াগ থেকে। রাস্তায় এত ভিড়, মানে কি বলবো আর। একটা গাড়িতে 16 জন করে নিচ্ছে। মানে কি করে যে ওরা নিচ্ছে, এ ওর কোলে এ ওর ঘাড়ে। 50 টাকাই ভাড়া আছে। আমরা অনেক খুঁজে এখানে এখন রুমের রেট খুব হাই। এই GMVN এর উল্টো দিকে একটা রুম পেয়েছি, ভালো রুমটাই, খারাপ না। আমি আর সুরাজ আছি, ওর সাথে আমার রাস্তা দেখা হয়েছিল, আমরা দুজন শেয়ার করে এটাই থেকে যাব। তা ভালো হচ্ছে কি বাথরুমটা ভালোই, গিজার আছে, পরিষ্কার আছে, ঠিকঠাক। মানে আজকে যা হয়েছে, 5000 টাকার রুমগুলো যা দেখলাম, মানে বেকার, বিচ্ছিরি। যে যেরকম পারছে আমরা GMVN একবার ট্রাই করলাম, আর ডমিটরিও যদি দিত তাও হতো, তো তাও নেই, পুরো বুক, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আজকে আমি যাচ্ছি কেদারনাথে, 16 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমি এখন যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। আজকে বিশেষ দিন, তার কারণ হচ্ছে এক, আমরা কেদারনাথ যাচ্ছি, আর একটা হচ্ছে আজকে ডলি যাত্রা শুরু হচ্ছে কেদারের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত। এখান থেকে 500 মিটার যদি আমি যাই তাহলে ঘোড়াপাড়াও, মানে যেখান থেকে ঘোড়া নেওয়া যায়। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, তবে আপনাদেরকে সমস্ত ডিটেলস দেব, ঘোড়ার কি রেট যাচ্ছে, কি ব্যবস্থা আছে, সেই সংক্রান্ত সব তথ্য আপনাদেরকে দেব। 16 কিলোমিটার এই যে ট্রেক, এই ট্রেকটাকে আমি দুটি ভাগে ভাগ করেছি, রামবাড়ার আগে আর রামবাড়ার পরে। এখান থেকে রামবাড়ার দূরত্ব হচ্ছে মাত্র 7 কিলোমিটার, কিন্তু 7 কিলোমিটারের ওই চড়াইয়ের পর আসল চড়াই শুরু হয়। তার 16 কিলোমিটার আমরা বলি, মানে লেখা থাকে, কিন্তু আসলে সেটা অনেকে বলে যে 16 কিলোমিটার নয়, তার দূরত্ব আরো অনেক বেশি। তা এখান থেকে 500 মিটার গেলে ঘোড়াপাড়াও, 4 কিলোমিটার গেলে জঙ্গলচট্টি, 2 কিলোমিটার আরো যদি যাই তাহলে ভীমবালি, 7 কিলোমিটার গেলে রামবাড়া। তো রামবাড়াটাই হচ্ছে এখন আমাদের আসল উদ্দেশ্য, রামবাড়া অবধি যাই, তারপর যা আছে কপালে দেখা যাবে। এই সামনে কাউন্টার আছে, সেখান থেকে আপনাদেরকে ঘোড়া নিতে হবে। তবে কি আগে এখানে একটা ঘোড়াওয়ালা থাকবে, তার সাথে কথা বলে নেবেন, তারপরে কাউন্টারে গিয়ে স্লিপ
একটা পার্চি করবেন স্লিপ করে, তারপরে ঘোড়া নেবেন। বর্তমানে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ বেস ক্যাম্প পর্যন্ত ঘোড়া ও খচ্চরের রেট ৩,৫০৫ টাকা। গৌরীকুণ্ড থেকে হলে কেদারনাথ বেস ক্যাম্প পর্যন্ত খরচ হবে ৩,২০০ টাকা। ফিরে আসার সময় কেদারনাথ বেস ক্যাম্প থেকে গৌরীকুণ্ড পর্যন্ত খরচ হবে ২২৫০ টাকা, আর সোনপ্রয়াগ পর্যন্ত খরচ হবে ২৪৫০ টাকা। আপনারা যখন আসবেন তখন রেইনকোট অবশ্যই আনবেন। আর রেইনকোট না একটা 50 টাকার খুব কমের একটা পাওয়া যায়, কিন্তু সেটা ফেটে যায়। তার থেকে একটু যেটা ভালো সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর যে পিঠের ব্যাগটা, এটা মিনিমাম ওয়েট যেন হয়, যেগুলো একদমই নেওয়ার নয় সেগুলো রেখে দিয়ে আসবেন আপনার হোটেলে, বা এখানে অনেক ক্লক রুম আছে, সেই ক্লক রুমে রেখে দেবেন। 100 টাকা করে নেয়, সে ব্যাগ ছোট হোক বা বড় হোক। এখানে না একটা জিনিস দেখুন, অনেক টয়লেট আছে, মানে 1 কিলোমিটার ছাড়া ছাড়া আপনারা টয়লেট পেয়ে যাবেন, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস কি হচ্ছে, মানে যখন আমি বাঁ দিকে যাচ্ছি তখন এক ধরনের দৃশ্য, যখন ডান দিকে যাচ্ছি তখন আর এক ধরনের দৃশ্য। তো এইটা না খুব ভালো লাগে। এরপরে যখন বর্ষার ওয়েদার শুরু হবে না, সব এই পাহাড়গুলো থেকে না ঝর্ণা পড়বে, দারুণ লাগে। হর হর মহাদেব। কটা বাজে? 6:45। আমরা যখন জঙ্গলচটিতে এসেছি তখন ওই 6:45 মতন বাজে। তার মানে কি হলো, আমরা 1 ঘন্টা 10-15 মিনিট, ওই 1.5 ঘন্টার মধ্যে আমরা এখানে চলে এসেছি। কিন্তু এই যে গতিটা, এই গতিটা কিন্তু থাকবে না। এরপর থেকে রামবাড়ার পর থেকে যখন রাস্তাটা চড়াই হবে না, 1.5 ঘন্টায় 4 কিলোমিটার পথ আমরা যেতে পারবো না। তখন 1.5 ঘন্টায় আমরা কতক্ষণ, মানে কতটা যাব, 1.5 কিলোমিটারই হয়তো যাব, এরকম অবস্থা হয়ে যাবে। তা জঙ্গলচটিতে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে আমরা পরোটা, চা এইগুলো অর্ডার করেছি। একটা পরোটা 50 টাকা করে পিস, মোটামুটি সাইজ ঠিকঠাক আছে। খেয়ে নিই, কারণ এর উপরে যত যাব তত হচ্ছে রেট বাড়তে থাকবে। তো আমরা এখানে 2টো করে পরোটা খেয়ে নিচ্ছি, সাথে জল তো আমাদের আছে একটা বোতল, আর পাহাড়ের জল খুব ভালোই খেতে। হ্যাঁ, তা আমাদের সাথে একটা আমরা খালি বোতল রেখেছি, যেখানে যেখানে জলের ব্যবস্থা দেখছি জল ভরছি, খেয়ে নিচ্ছি। নাহলে কি হবে, ওই ব্যাগে করে বয়ে বয়ে নিয়ে গেলে কষ্ট হবে। কোথা থেকে আমি এলাম ভাবুন, বিশাল। হ্যাঁ, কোথায় ছিলাম, আবার ঠিক ততটাই, মানে যতটা আমি এসেছি ওপরেও ঠিক ততটা। উফ, এই চড়াইটা সাংঘাতিক। আচ্ছা, একটা কথা বলি, ওই যে দেখুন কিছু মানুষ ওই নিচ থেকে শর্টকাটে আসছে, ওই ওখান থেকে গলে গলে আসছে। এক ভদ্রলোক এলো, ওই যে সবাই আসছে, ওই এক মেয়ে আসছে, একটা বাচ্চা মতো। তো এখানে অনেক এরকম শর্টকাট আছে, নেবেন না। প্রতিটা মানুষ যারা শর্টকাট নিয়ে আসছে, আপনি তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করুন যে রাস্তাটা কেমন ছিল। একে তো ওটা রাস্তা নয়, মানে মানুষ গিয়ে গিয়ে একটা বানিয়েছে, পড়ে গেলে যে কি হবে, সর্বনাশ ছাড়া আর কিছু নয়। এই রুদ্রা পয়েন্ট চলে এসেছি, এরপর তো আর ঘোরা যাবে না। এইখানে বিশাল বড় একটা জায়গা আছে, তো ওইখানটায় সব ঘোড়াগুলো থাকে। আবার যখন আপনি ফিরবেন তখন এখানে কাউন্টার আছে, সেখান থেকে ঘোড়া আবার আপনাকে বুকিং করে নিতে হবে। এই যে GMVN এর টেন্ট আছে, এইখানটা এখন আমি আছি। তা আমাদের এক একজনের 900 টাকা করে পড়ছে, তার সাথে একটা খাবারের কুপন ওরা দিয়ে দেয়। তো তার জন্য আপনাকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। যারা অনলাইনে বুকিং করেছেন একমাত্র তারাই এখানে আসতে পারবেন, নাহলে কোনো একটা টেন্টের কোনো বেডও এখন কিন্তু ফাঁকা নেই। তা আমি এইটাই আছি, এই হচ্ছে অবস্থা। রাত্রিবেলার দিকটা একটু ঠান্ডা লাগে, এর আগেও একবার আমি থেকেছি। তো একটা স্লিপিং ব্যাগ দেয়, আর কিছু দেয় না। আপনার যে দরকারি জিনিসগুলো আছে সেগুলো আপনি এমনি রেখে যাবেন, আর যেগুলো মূল্যবান জিনিস আছে সেগুলো কিন্তু সাথে রাখবেন। চুরি হলে কিন্তু এরা তার রেসপন্সিবিলিটি নেয় না। তা আমি ক্যামেরা, টাকা পয়সা যেগুলো আছে সেগুলো আমি নিয়ে চলে আসি। এই হচ্ছে টেন্ট, ছোট টেন্ট। একটা টেন্টে 1, 2, 3, 4, 5, 10 জন। চলুন এবার মন্দিরে যাব। এখানে থাকার জন্য না অনেক টেন্ট আছে এইসব। আমি তো GMVN থেকে করেছি, তবে আমি
বলবো আপনাদের, যদি আপনারা টেন্টেই থাকেন জিএমবিএনেরই থাকবেন। আমার 900 টাকা পড়েছে, তো তার সাথে তো একটা খাবারের কুপনও দেয়, সেই খাবারটার কিন্তু বেশ ভালোই, মানে এখানে যেরকম খাবার দাবার সেই হিসাবে ভালো। আর হচ্ছে কি, ওই মন্দিরের সামনে অনেক হোটেল আছে, সেগুলোর কিন্তু ভীষণ রেট, 5000 6000 টাকা রেট হতে পারে। তা আমি তো টেন্ট পেয়েছি, একটা হাট আছে, সে হাটেতেও 6 জন থাকে। তা বাথরুম 2টো দেওয়া হয়, পার্সোনাল থাকে সেটাই, মানে 10 জনের জন্য 2টো বাথরুম থাকে। সেখানে আপনারা গরম জলের সুবিধা পাবেন, স্নান করতে পারবেন, এই সুবিধাগুলো থাকে। তারপরে এখান থেকে আরেকটু কাছে, মন্দিরের খুব কাছে স্বর্গারোহিণী কমপ্লেক্স, সেটা আরও ভালো, সেটাও বুক করতে পারেন। এইভাবে জিএমভিএনের ওয়েবসাইট থেকেই বুকিং করবেন। আর যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেন তাহলে ভালোভাবে সব কিছু যাচাই করবেন। জিএমভিএনের ওয়েবসাইটে এমনি না, গুগলে সার্চ করবেন, ধরুন গৌরীকুণ্ডে থাকবেন, তাহলে জিএমভিএন গৌরীকুণ্ড লিখবেন, চলে আসবে। জিএমভিএন সোনপ্রয়াগ লিখবেন, চলে আসবে। জিএমভিএন কেদারনাথ বা নন্দী বেস ক্যাম্প চলে আসবে, গুগলে লিখলে প্রথমেই ওই লিঙ্কটা চলে আসে। তো ওইখান থেকে আপনি দেখে আপনার পছন্দ মতো একটা বুকিং করবেন। আগে থেকে অনলাইনেই আমি চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলাম। চারধাম যাত্রার রেজিস্ট্রেশনের লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। লাইনে দাঁড়িয়ে আধার কার্ড দেখিয়েও রেজিস্ট্রেশন করা যায়, তবে অনেক সময় লাগে তাতে। মন্দিরের ঠিক সামনেই দর্শনের টোকেনের কাউন্টার আপনারা পেয়ে যাবেন। কেদারনাথ মন্দিরের দর্শনের জন্য নতুনভাবে সুন্দর লাইনের ব্যবস্থা করা হয়েছে, বেশ সুন্দর শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে, জুতো ও ব্যাগ রাখার জন্য ভালোই ব্যবস্থা করা হয়েছে। যদি খুব ভোরে লাইন দিতে পারেন তাহলে ঘন্টা 3-এর মধ্যেই দর্শন আপনাদের হয়ে যাবে। মন্দিরের ডান দিকে বিশেষ পুজোর ব্যবস্থার কাউন্টার করা আছে, আর তার পাশ দিয়েই ভৈরব মন্দির যাওয়ার রাস্তা। মন্দিরের পিছনেই আছে ভীমশিলা, আর এই ভীমশিলার পিছনের দিকে রয়েছে আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। কেদারনাথ মন্দির থেকে আবার গৌরীকুণ্ডতে ফিরে আসতে আমার 5.5 ঘন্টার মতো সময় লেগেছিল। গতকাল আমার কেদার দর্শন হয়ে গেছে, আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তা বদ্রীনাথের দূরত্ব এখান থেকে 220 কিলোমিটারের মতন, সময়ে 8 ঘন্টা লাগবে। আমি বাসে করে যাব। তাই আমি এখন তো সোনপ্রয়াগে আছি, এখান থেকে নিচের দিকে নেমে ডান দিকে কিছুটা গেলেই হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে মোটামুটি ওই 4টে থেকে বদ্রীনাথ যাওয়ার বাসগুলো শুরু হয়ে যায়। আমি এইখানটায় ছিলাম, এই জিএমভিএনের রেস্ট হাউসে। তা আপনারা যদি জিএমভিএনে থাকেন তাহলে ত্রিযুগী নারায়ণ যাওয়ার যে রোডটা, সেখান থেকে এই প্রথম বাঁকটা ঘুরলেই এই জিএমভিএনের রেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন। চলুন রওনা হওয়া যাক। জয় বদ্রী বিশাল। আচ্ছা, আমি এখন এসে গেছি হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ডে। এই দেখুন পিছন দিকে অনেকগুলো বাস আছে দাঁড়িয়ে। তো একটা বাস আমি পেয়ে গেছি এই হিমগিরির, এই বাসটায় করে আমি চলে যাচ্ছি বদ্রীনাথে। এখানে 30 মিনিট ছাড়া ছাড়া আপনারা বদ্রীনাথের বাস পেয়ে যাবেন। তো আমার থেকে ভাড়া নিল হচ্ছে 720 টাকা। পিছন দিকে একটা সিট ছিল, আমি দিয়ে দাও, আমি আর লেট করবো না, কারণ যোশীমঠের ওখানটা তো অনেকটা ট্রাফিক হয়। তারপর আমি আছি রুদ্রপ্রয়াগ জেলায়, এখন আমি চামোলি জেলায় চলে যাচ্ছি। 220 কিলোমিটারের মতো দূরত্ব, তো তাহলে ওই 7-8 ঘন্টার মতন সময় লাগবে। আপনারা না দুটো মানে স্ট্যান্ডকে গোলাবেন না, সামনে হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং আর এইটা হচ্ছে সীতাপুরের বাস স্ট্যান্ড। এই নামলাম সবে মাত্র, পিছন দিকে একটা পার্কিং করেছে, সেখানটায় নামালো। বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি যেতে পারলো না, এত ট্রাফিক, অনেক সময় নিয়ে নিল। মানে এখন 4টে বাজে, তাহলে 7টা 4টে 11 ঘন্টা, বাবারে অনেক সময় নিয়ে নিল। আর কিছু করারও নেই, এত পরিমাণ ট্রাফিক ছিল। এমন রাস্তায় কাজ হচ্ছে,
এমন দুর্গম রাস্তা আর তেমন সুন্দরও। আচ্ছা, আমি জিএমবিএনে একটা ডরমিটরি পেয়েছি অনেক কষ্টে। এখান থেকে মানে যেখানে আমাদের নামালো সেখান থেকে 650 মিটার, ওই মিনিট 7 হাঁটতে হবে। চলুন আপনাদের ডরমিটরিটা দেখাচ্ছি, তারপরে সোজা মন্দিরে নিয়ে যাবো। আমি যে জিএমবিএন এর যাত্রী নিবাসে আছি না, ওটা যাওয়ার রাস্তা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা আছে পাশ থেকে। তা এখানে অনেক আরও হোটেল আছে, সেই হোটেলগুলোর ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা না একটু ভালো করে অনলাইনে সার্চ করে বা ওনাদের সাথে কথা বলে তারপরে বুকিং করবেন, নাহলে কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়। এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে, মন্দির এখান থেকে মানে 5 মিনিট, ভালো করে হাঁটলে 5 মিনিট, নাহলে ওই 10 মিনিট ধরে রাখুন। আচ্ছা, আমি যে ডরমিটরিটায় আছি, আমি একটা জিনিস দেখলাম যে ডরমিটরিটা কিন্তু খারাপ নয়। মানে যেমন আমরা কেদারে ছিলাম তো সেখানে তো কেমন টেন্টের মধ্যে ছিলাম, কিন্তু এটা সেটা নয়, আর বেশ হাটের মতো। মানে জিএমবিএনের যে হাট হয়, কেদারে যারা গেছেন তারা জানবেন, নিচে একজন ওপরে একজন। তারপরে আমার যে ব্যাগ বা লাগেজ আছে সেগুলো রাখার জন্য একটা লকার দিয়েছে, যেটা নিয়ে আমি সবসময় চিন্তা থাকি। আর কি, আমার খরচ হয়েছে 700 টাকা। তা সেই 700 টাকাটার মধ্যে ওনারা আবার খাবারও দেবে, মানে সন্ধ্যেবেলায় 8টা থেকে 10:30 অবধি ওনারা খাবারও দেন। তো এটা একটা ভালো লাগলো আমার। তা আমি গতবার যখন এসেছিলাম না আমার মায়ের সাথে, সেই সময় আমি এখানে বাবা কালীকামলির যে আশ্রম আছে, আমি ওখান থেকে একটা রুম বুক করেছিলাম। আমাদের এত ভালো একটা রুম দিয়েছিল, মানে কি বলবো। আর অলকানন্দা নদী, এই অলকানন্দা নদী বয়ে যাচ্ছে, অলকানন্দা নদীর ঠিক ওপাশটায়। তো আমরা রুম থেকে একটা জানলা ছিল বড় কাচের, আমরা রুম থেকে মন্দিরও দেখতে পেতাম আর ওই নদীও দেখতে পেতাম। ভোরবেলায় দেখতাম, কি ভালো লাগতো। আমি আপনাদেরকে না ওই বলবো যে বাবা কালীকামলির যে আছে সেখান থেকে বুকিং করুন। আচ্ছা, এখানে দেখুন অ্যারো করে দিয়েছে তপ্তকুণ্ড যাওয়ার, এই যে ব্রহ্ম কপাল যাওয়ার আর বদ্রীনাথ মন্দির যাওয়ার, এখানে অ্যারো করে দেওয়া আছে। একটুখানি এখান থেকে জয় বদ্রী বিশালের জয়, জয় বদ্রী বিশালের জয়। ঠাকুর সবাইকে ভালো রেখো ঠাকুর। বাবারে, প্রথম দর্শন গায়ে কাটা দিচ্ছে। তো দর্শনের সময় আপনাদের বলে দিই, ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর আপনারা যে টোকেন সংগ্রহ করবেন, ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার কাছে যাবেন, একদম ওই ব্রিজের মুখেই কাউন্টার আছে, পুলিশ থাকে, সিকিউরিটি থাকে। তারা আপনাকে আপনার রেজিস্ট্রেশন যদি আগে অনলাইনে করা থাকে তাহলে সেটা দেখাবেন, আর নাহলে আধার কার্ড দেখাবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। সকালবেলায় 4টের সময়, আমি ভাবছি যে সকালের দিকেই আসবো, কারণ এখন তো 6টা বাজতে যায়। আমি যদি এখন এই লাইনে দাঁড়াই আমার দর্শন হবে না, তারপরে দেখা যাবে যে আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি আর মন্দির বন্ধ হয়ে গেল। এর থেকে আমি সকালবেলায় একদম ফ্রেশ হয়ে আসবো। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, বদ্রীনাথ আর বদ্রী বিশাল এই দুটো কথা তো বারবার শুনবেন। তাই পিছনে কিন্তু একটা পুরাণ আছে। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু তো এখানে তপস্যা করেছিল, তাই এখানে অনেক বদরী গাছ ছিল। ওই বদরী বা বদ্রী এই থেকেই এই নামটা এসেছে। তা যখন তিনি তপস্যা করেছিলেন, তা মা লক্ষ্মী দেখলেন যে তার স্বামী তপস্যা করছে, তাকে তো প্রকৃতির যে সমস্যা আছে, ঝড় জল বৃষ্টি রোদ্দুর তাপ, সেই থেকে তো তাকে বাঁচাতে হবে। তো একটা বিশাল বদরী গাছের আকার নিয়ে তিনি এখানে ভগবান বিষ্ণুকে রক্ষা করেছিলেন। তা সেই যে তিনি রক্ষা করেছিলেন, একটা বিশাল বদরী গাছের আকার ধারণ করেছিলেন, সেই থেকেই নাম হয়েছে বদ্রী বিশাল। আর যেহেতু তিনি তার নাথ, মানে ভগবান বিষ্ণু, তাই তিনি হচ্ছেন বদ্রীনাথ। গতকাল আমি বদ্রীনাথ এসে পৌঁছেছিলাম। তা গতকাল যা লাইন ছিল তা আমি দাঁড়াবার সাহস পাইনি। আজকে আমি যাচ্ছি এখন দর্শনের জন্য। এখন ভোর 3টে, তাপমাত্রা -3, কি ঠান্ডা। চলুন এখন আজকে গিয়ে দর্শন করব, আপনাদেরকেও মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। ওহ, দারুণ সাজিয়েছে, দারুণ রে ভাই। মনে রাখবেন, 4 ধাম যাত্রায় এখন পর্যটকদের ভীষণ ভিড়, তাই অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন ও জিএমবিএন এর রুম, ডরমিটরি বা টেন্ট বুকিং করে রাখবেন।
বর্ষাকালে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর মাসে ধস নামার কারণে যাত্রা না করাই ভালো হবে। যেহেতু এত বড় সফর, তাই হাতে অতিরিক্ত একটি দিন রাখবেন ভ্রমণের শেষে। কোনো কারণে কোথাও যদি আটকে পড়েন, সেটি সমন্বয় করতে পারবেন। যদি GMVN এর বুকিং না পান, তাহলে ভোরের দিকে বেরিয়ে পর্যটন স্থলে পৌঁছে নিজেরা ভালোভাবে দেখে তারপর বুকিং করবেন। না হলে বেলা বাড়ার সাথে সাথে দর কিন্তু বাড়তে থাকে। চেষ্টা করবেন যতটা সম্ভব ঘোড়া ও খচ্চরে না চড়ার। এই কারণে বাড়িতে কিছুটা হাঁটা অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।